হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? লেনদেন হিসাব বিজ্ঞানের কাঁচামাল। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলো লিপিবদ্ধ হয়? যার মাধ্যমে কারবারের নগদ বা ব্যাংক বৃদ্ধি পায় সেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসে। নগদে বিক্রয়, তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে। সুদ প্রাপ্তি নগদ বৃদ্ধি পেয়েছে। ঋণ গ্রহণ করলেও কিন্তু নগদ অর্থ বৃদ্ধি পায়। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় কিন্তু এই তিনটি আসবে: নগদে বিক্রয়, সুদ প্রাপ্তি, ঋণ গ্রহণ। জনাব আরমান 2021 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা এবং 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয়ে 10,000 টাকা, বেতন প্রদান 5,000 টাকা এবং নগদে ক্রয় 15,000 টাকা। জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত? তাহলে প্রারম্ভিক মূলধন এখানে কত হচ্ছে? সে নগদ নিয়ে আসছে 50,000 টাকা এবং 50,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে তার মূলধন হচ্ছে, প্রারম্ভিক মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। জনাব আরমানের নগদ হিসাবের জের কত, অর্থাৎ নগদ উদ্বৃত্ত কত? তার সে যখন ব্যবসা শুরু করছিল নগদ কত নিয়ে আসছিল? নগদ ছিল তার 1 লক্ষ টাকা, এটা তার নগদ। তারপর সে নগদে পণ্য বিক্রি করছে, তাহলে তার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার নগদে বিক্রি করে, তাহলে নগদের পরিমাণ কত আসে? 60,000 টাকা। এবং এই 60,000 টাকা সে বেতন দেয় 5,000 টাকা, তাহলে আসে 55,000 টাকা। বেতনের জন্য মাইনাস হবে 5,000 টাকা মাইনাস, এবং সে নগদে ক্রয় করে, তাহলে নগদ অর্থ হ্রাস পাবে। অর্থাৎ 55 থেকে যদি আমি 15,000 টাকা মাইনাস করি, তাহলে তার নগদ উদ্বৃত্তের পরিমাণ আসতেছে 40,000 টাকা। অর্থাৎ তার নগদ ছিল 50,000 টাকা, ব্যবসা শুরু করে নগদ 50,000, তার মধ্যে সে পণ্য বিক্রয় করে 10,000, তাহলে নগদ হয় 60,000। 60,000 থেকে তাহলে আমরা বাদ দিব বেতন 5,000, বাদ দিলে 55,000 এবং নগদে ক্রয় 15,000, বাদ দিলে আসতেছে নগদ উদ্বৃত্ত 40,000 টাকা। নিচের কোনটি কন্ট্রা এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি বলতে বোঝানো হয় যে এন্ট্রিগুলো নগদ এবং ব্যাংকের যে এন্ট্রিগুলো জাবেদা করে নগদ এবং ব্যাংক পাওয়া যায় সেগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটি কিন্তু কন্ট্রা এন্ট্রি না। নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলনের জাবেদা কি? উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। নগদ টাকা ব্যাংকে জমা দিলে জাবেদা দেখে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটি একটি কন্ট্রা এন্ট্রি। কারণ নগদ অর্থ যদি আমরা ব্যাংকে জমা দিই তাহলে কী হবে? ব্যাংক বৃদ্ধি পাবে, নগদ হ্রাস পাবে, তাহলে এটি কন্ট্রা এন্ট্রি। হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ওই, ওই এর বর্ধিত অংশের সঠিক রূপ কোনটি? ওই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে কী থাকে? মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। আচ্ছা, মূলধন, তাহলে মূলধন থাকবে এবং আয় হলে যে ক্যাপিটাল অর্থাৎ তার মূলধন, এবং এটা হচ্ছে জি অর্থাৎ ড্রয়িংস, উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এবং রেভিনিউ আর তার রেভিনিউ হচ্ছে আয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাহলে এটা প্লাস হবে। আর ইতে এক্সপেন্স হলে মালিকানা সত্ত্ব হ্রাস হবে, তাহলে এটি হবে মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি ওইয়ের বর্ধিত রূপ হচ্ছে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় 1991 সালে। বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় 1991 সালে। অবচয় কোন ধরনের হিসাব? অবচয় একটি ব্যয় হিসাব, এটি সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। একটি সম্পদে ক্রয় মূল্য 20,000 টাকা, একটি সম্পদের ক্রয়মূল্য 20,000 টাকায় এবং কার্যকরী জীবনকাল 5 বছর হলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হার কত? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2, তাহলে আস্তে আস্তে কত? 40%। আমরা 100কে যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি 20 আর 2 দিয়ে গুণ করলে 40%। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আয়ুষ্কাল 5 বছর হলে অবচয়ের হার হয় 40%। কোনটি অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ হচ্ছে ট্রেডমার্ক, প্যাটেন্ট, সুনাম, এগুলো হচ্ছে অস্পর্শনীয় এবং স্থায়ী সম্পদ। উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। কর্ণফুলী লিমিটেড এর প্রতিষ্ঠানের যন্ত্রপাতির ওপর 10% হারে অবচয় ধার্য করে। 30,000 টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা। তাহলে পুস্তক মূল্য হচ্ছে যে সম্পদ থেকে অবচয় বাদ দিলে যে মূল্যটি পাওয়া যায় তাকে, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বাদ দিলে, যে সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পুস্তক মূল্য পাওয়া যায়। এখন প্রশ্নটি ছিল যন্ত্রপাতি ক্রয় মূল্য কত? যন্ত্রপাতি ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে বের করতে পারি যন্ত্রপাতি পুস্তক মূল্য কত? 30,000। যন্ত্রপাতি পুস্তক মূল্য 30,000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। কারণ আমরা জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পুস্তক মূল্য পাওয়া যায়। পুস্তক মূল্য কীভাবে পাওয়া যায়? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পাওয়া যায় পুস্তক মূল্য। তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় কত আসছে আমাদের? পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000 টাকা এবং পুস্তক মূল্য হচ্ছে 30,000 টাকা। তাহলে মাইনাস এর পাশে আসলে কী হবে?
প্লাস হবে, তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 50,000 টাকা। তাহলে ক্রয় মূল্য 50,000 টাকা। যন্ত্রটির বর্তমান বিক্রয় মূল্য 35,000 টাকা হলে কত লাভ বা ক্ষতি হবে? যন্ত্রপাতির পুস্তক মূল্য ছিল 30,000 টাকা। পুস্তক মূল্য ছিল কত? 30,000 টাকা। তাহলে পুস্তক মূল্য 30,000 টাকা। 30,000 টাকার যন্ত্রপাতি যদি আমরা 35,000 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের লাভ কিন্তু হবে 5,000 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা পুস্তক মূল্য বাদ দিই, বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিলে লাভ বা ক্ষতি আসবে। বিক্রয় মূল্য 35,000, পুস্তক মূল্য হচ্ছে 30,000, তার লাভ হচ্ছে 5,000 টাকা। প্রদেয় হিসাব কোন ধরনের হিসাব? প্রদেয় হিসাব একটি চলতি দায়। প্রদেয় হিসাব চলতি দায়। কোন ধরনের সম্পদের অবলোপন করতে হয়? অবলোপন করতে হয় অদৃশ্যমান স্থায়ী সম্পদ। এখানে কিন্তু অদৃশ্যমান স্থায়ী সম্পদ নেই, তাহলে আমাদের অলিক সম্পদের অবলোপন করতে হয়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন অবলোপন, প্রাথমিক খরচের অবলোপন। আরেকটা অবলোপন হয়, সেটা হচ্ছে স্থায়ী অদৃশ্যমান স্থায়ী সম্পদ, যেমন সুনাম, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, এগুলোর অবলোপন হয়। মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%। মোট লাভ 15,000 টাকা হলে বিক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের লাভ যদি হয় 7.5 টাকা, তাহলে বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা, কারণ মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%। তাহলে 7.5% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? 100 টাকা। 7.5% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। লাভ যদি আমাদের 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 7.5। এবং লাভ যদি হয় আমাদের 15,000 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এর সাথে আমরা 15,000 এখন আমরা গুণ করে দিব। তাহলে 15,000 যদি গুণ করে দিই, তাহলে আমাদের বিক্রয় মূল্য আস্তে আস্তে 2 লক্ষ টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা। অর্থাৎ এটা আমরা কীভাবে করলাম, যে মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%। মোট লাভ 15,000 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে মোট লাভ যদি 7.5 টাকা হয়, 7.5% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে মোট লাভ 15,000 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা 100কে 7.5 দিয়ে ভাগ 15,000 দিয়ে গুণ। নিচের কোনটি অলিক সম্পদ? শেয়ার ওভার অলিক বা অবাস্তব বা কাল্পনিক সম্পদ। হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় ভেনিসকে, হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয়। হিসাবতত্ত্ব অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বিনিয়োগকারী, শ্রমিক সংঘ, ভোক্তা সংঘ, হিসাব বাহ্যিক ব্যবহারকারী। দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি, একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি এবং একটি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। খতিয়ান হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করে থাকে? খতিয়ান হিসাব চক্রের শ্রেণী বিন্যাসকরণ কাজটি করে থাকে। যেমন প্রত্যেকটি হিসাব যেন আলাদা আলাদা খতিয়ান করা হয়, যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, অর্থাৎ প্রত্যেকটি পৃথক পৃথক হিসাব শিরোনামের জন্য আলাদা আলাদা খতিয়ান করা হয়। অর্থাৎ খতিয়ান হিসাব চক্রের শ্রেণী বিন্যাসকরণের কাজটি করে থাকে। নেট মুনাফার পরিমাণ 30,000 টাকার পরিবর্তে 50,000 টাকা লেখা হলে মোট সম্পদের পরিমাণ কত হবে? আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের হিসাব সমীকরণটা কিন্তু এইরকম, এ সমান এল প্লাস ও ই। আচ্ছা, আমাদের নেট মুনাফার পরিমাণ 30,000-এর পরিবর্তে যদি 50,000 টাকা লিখি, তার মানে এখানে আমি কত টাকা বেশি লিখলাম? 20,000 টাকা বেশি লিখলাম। তাহলে এখানে কিন্তু আমার মালিকানা সত্ত্বে তাহলে 20,000 কি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি হিসাব সমীকরণে বাম লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে। তাহলে রাইট সাইডে যদি 20,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে লেফট সাইডেও কিন্তু 20,000 টাকা বৃদ্ধি পেতে হবে। আর লেফট সাইডে কি আছে? সম্পদ আছে। তাহলে আমরা বলতে পারি যদি নিট মুনাফার পরিমাণ 30,000 টাকার পরিবর্তে যদি 50,000 টাকা লেখা হয়, অর্থাৎ 20,000 টাকা যদি বেশি লেখা হয়, তাহলে আমাদের সম্পদও 20,000 টাকা বৃদ্ধি পাবে। যার অর্থ দিবস বা দিন। জনাব হাফিজ 60,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটি লিপিবদ্ধ হবে। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কী হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। হিসাব রক্ষকের অসতর্কতার ফলে রেওয়া মিলে প্রাপ্য হিসাব 30,000 টাকার পরিবর্তে 33,000 টাকা ডেবিট করা হয়। অর্থাৎ প্রাপ্য হিসাব 30,000 টাকার পরিবর্তে আমরা লিখেছি 33,000 টাকা, অর্থাৎ ডেবিট দিকে আমরা 3,000 টাকা তাহলে বেশি লিখলাম। অন্যদিকে ক্রয় হিসাব 53,000 টাকার পরিবর্তে 50,000 টাকা ডেবিট করা হলো। রেওয়া মিলে কোন ধরনের ভুল হয়েছে? এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা প্রাপ্য হিসাবে ডেবিট দিকে আমরা কী করেছি? ডেবিট দিকে আমরা 30,000 টাকা আমরা বেশি লিখেছি প্রাপ্য হিসাবে।
আবার ক্রয় হিসেবে আমরা কী করেছি, ক্রয় হিসেবে 53 জায়গায় 50 লিখছি, তাহলে ক্রয় হিসেবে ডেবিট দিকে আমরা 3000 টাকা কী লিখেছি, কম লিখেছি। তাহলে হিসাব কিন্তু মিলে গেছে কিন্তু, মানে একটা প্রাপ্য হিসেবে 3000 টাকা বেশি লেখা হয়েছে, ক্রয় হিসেবে 3000 টাকা কম লেখা হয়েছে। তাহলে হিসাব কিন্তু আমাদের মিলে যাবে। এখানে দেখা যাচ্ছে যে একটি ভুলকে সংশোধন করার জন্য আরেকটি ভুল করা হয়েছে, এটিকে পরিপূরক ভুল হবে। রেওয়া মিলে কোনো একটি ভুলকে সংশোধন করার জন্য যদি পুনরায় আরেকটি ভুল করে উক্ত ভুলটাকে সংশোধন করা হয়, এটাকে পরিপূরক ভুল বলা হবে। সমাপনী মজুত পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? আমরা জানি সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। সমাপনী পণ্য থাকলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? আমানতকারী ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন, অর্থাৎ যিনি ব্যাংকে টাকা জমা রাখেন তাকে আমানতকারী বলা হয়, এবং ইনি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। বিক্রিত পণ্যের ব্যয়ে কোনটা অন্তর্ভুক্ত হয়? বিক্রিত পণ্যের ব্যয়ে সকল প্রকার প্রত্যক্ষ খরচগুলো অন্তর্ভুক্ত হয়। বেতন এটি পরোক্ষ খরচ, বহিঃপরিবহন এটি পরোক্ষ খরচ, মণিহারি খরচ এটি পরোক্ষ খরচ, জাহাজ ভাড়া প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয় জাহাজ ভাড়া অন্তর্ভুক্ত হবে। নগদান বই ও ব্যাংক বিবরণী ব্যালেন্সের গড়মিলের কারণ কি? নগদান বই এবং ব্যাংক বিবরণীর গড়মিলের কারণ হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ আমানতকারী তার পাওনাদারকে চেক ইস্যু করছে, সে কিন্তু পাওনাদার চেকটি ব্যাংকে উপস্থাপন করেনি, এটি গড়মিলের কারণ। জমাকৃত চেক আদায় হয়নি, আমানতকারী একটি চেক জমা দিয়ে সে তার ব্যাংকে জমা করে, কিন্তু ব্যাংক জমাকৃত চেকটি আদায় করতে পারেনি, এটি গড়মিলের কারণ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটিও ব্যাংক সমন্বয় বিবরণীর গড়মিলের কারণ। এনএসএফ শব্দের অর্থ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড।